হ্যালো। প্রফুল্ল গর্গ বলছি। তুমি কি একবার আমার কেবিনে আসতে পারবে? Sure, sir. I'll be there, sir. Yeah. Sir. প্রফুল্ল, তোমাকে এই অর্গানাইজেশন ছেড়ে দিতে হবে। স্যার কি হয়েছে স্যার? আমার কি কোনো ভুল হয়েছে স্যার? ভুল? ইনফ্যাক্ট ভুল তো আমাদের হয়েছে তোমাকে এখানে অ্যাপয়েন্ট করে। আমরা তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কেরিয়ারের কথা মাথায় রেখে তোমাকে রিজাইন করতে বলছি। মিস্টার ভার্মা, মিস্টার গার্গ, আপনারা প্লিজ আমাকে এটা বলুন যে আমি কি করেছি। স্যার, আমি এই কোম্পানিতে চাকরি করছি 1 বছর হয়ে গেছে, আর প্রত্যেকবার আমার পারফরমেন্সকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, আর আজ হঠাৎ করে আপনারা আমাকে রিজাইন করতে বলছেন। গত বছর আমরা তোমাকে যে ইনস্টিটিউট থেকে সিলেকশন করেছিলাম প্লেসমেন্টের মাধ্যমে, সেখান থেকে এটা এসেছে। ডিয়ার মিস্টার গার্গ, আমরা আপনাকে জানাতে চাই যে মিস্টার প্রফুল্ল শাস্ত্রীকে 1 বছর আগে দেওয়া MBA ডিগ্রি আমরা ক্যান্সেল করেছি। জানা গেছে শুধু প্রফুল্লই নয়, আরো অনেক স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউটের এন্ট্রান্স এক্সাম জালিয়াতি করে পাশ করেছে। এই সত্য সদ্যই সামনে এসেছে। একটি রেপিউটেড ইউনিভার্সিটি হওয়ার কারণে এটা আমাদের দায়িত্ব যে সমস্ত কর্পোরেট কোম্পানিগুলোকে ইনফর্ম করা যে সমস্ত স্টুডেন্টকে তারা রিক্রুট করেছে তাদের মধ্যে কেউ কেউ জেনে বুঝে জালিয়াতি এবং মিথ্যার সাহায্য নিয়ে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিল, আর সেই কারণে আমরা এদের ডিগ্রি ক্যান্সেল করেছি, আর আমরা আপনাদের এই বিষয়ে অবগত করছি। স্যার, স্যার আপনারা জানেন যে আমি এই 1 বছরে কি কাজ করেছি। স্যার, আমি খুব কষ্ট করে এই MBA ডিগ্রিটা পেয়েছিলাম। উই আর সরি মিস্টার প্রফুল্ল, এই লেটারটা আমরা পরশুদিনই পেয়েছি এবং অনেক আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা ফাইনাল। স্যার, দেখো প্রফুল্ল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তুমি অ্যাডমিশনের সময়ই যদি এমন কিছু করতে পারো, তো ভবিষ্যতে তুমি কোম্পানিতে এমন কিছু যে গোলমাল করবে না, তার কি গ্যারান্টি আছে? একটা কোম্পানিতে চাকরি পাওয়ার 1 বছর পর হঠাৎই একদিন একজন MBA গ্র্যাজুয়েটকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। কারণ এটাই, যেখান থেকে সে MBA করেছিল সেই ইনস্টিটিউটই তার ডিগ্রি আটকে দিয়েছিল। মুম্বাইয়ের খ্যাতনামা NMIMS, নার্সিমঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। এই ইনস্টিটিউটের এন্ট্রান্স পরীক্ষায় জালিয়াতির কারবার বহু বছর ধরে চলে আসছিল, কিন্তু তার ইঙ্গিত পাওয়া গেল এখন। কি ছিল সেই জালিয়াতি, আর এটা সামনে এলো কি করে? We have here Rachana, Gaurav, ইয়েস স্যার। Hardeep, Yes, sir. Ashutosh, স্যার, Prerona, Yes, sir. Amit. ইয়েস স্যার। আপনাদের ডিসকাশনের টপিক হলো দ্য এডুকেশন সিস্টেম অফ আওয়ার কান্ট্রি ইজ আউটডেটেড। আপনাদের কাছে 20 মিনিট আছে, যেটা শুরু হচ্ছে এখন। এটা একদম ঠিক যে আমাদের এডুকেশনাল সিস্টেম ক্রমশ আউটডেটেড হয়ে যাচ্ছে। এটা সেঞ্চুরি ওল্ড, কিন্তু এখনো টিকে আছে। ইনফ্যাক্ট যেগুলো আমাদেরকে স্কুলে শেখানো হয় আজকের সময়ের জন্য সেটা একদমই কার্যকরী নয়, কারণ সেটা আমাদের ক্যারিয়ারে কোনো কাজেই আসে না। আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ ইউ। আমার এটা মনে হয় না যে আমাদের এডুকেশনাল সিস্টেম পুরোপুরি আউটডেটেড হয়ে গেছে। আমাদের যে কারিকুলাম আছে সেটা রেগুলারলি আপডেট করা হয়। আর তাছাড়া এডুকেশনের মানে তো এই নয় যে আমরা একটা ভালো চাকরি পাবো, বরং অলরাউন্ড ডেভেলপমেন্ট, অলরাউন্ড নলেজ সেটা অনেক বেশি জরুরি। Yeah, that's right. এডুকেশন থেকে আমরা অনেক নলেজ পাই। That's necessary. স্কুলে আমাদের যা যা শেখানো হয় সেগুলো সব ইন্টারনেটে পাওয়া যায়। তার মানে তো এটা নয় যে আমরা স্কুলে যাওয়াই ছেড়ে দেবো। স্কুল ক্যান নেভার বি আ ওয়েস্ট অফ টাইম। আমার মনে যেমনটা হয় গৌরব বলল
যে আমাদের এডুকেশনাল সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের যে সিস্টেমটা সেটাই যে সব থেকে ভালো এটাও তো ভুল না। আর আমাদের আশেপাশে কত কিছু তো বদলে গেছে, প্রত্যেকের লাইফস্টাইলটাই পাল্টে গেছে, আমাদের কাজ করার ধরন, বিজনেস করার ধরন সবই তো পাল্টে গেছে, জানা এবং বোঝার ধরনও পাল্টে গেছে। দেন হোয়াই নট আপডেট এডুকেশন সিস্টেম অফ আওয়ার থ্যাংক কান্ট্রি? ইউ আশুতোষ, এক্সটেন্ডেড ইউর পয়েন্ট। আই উড লাইক টু সে ইন্ডিয়াতে এত ইকোনমিক ডাইভার্সিটি আছে। যে এডুকেশন সিস্টেম ব্রিটিশ আমলে শুরু হয়েছিল তাদের উদ্দেশ্য ছিল একই ধরনের লোকজনকে পড়ানো। বাট ইফ ইউ সি টুডেজ ইন্ডিয়া, একই রকম এডুকেশন সিস্টেম বড় বা ছোট শহরে বা মফস্বলে বা গ্রামে কি করে একই রকম পড়াশোনা হতে পারে? আর কিন্তু তার মানে তো এটা নয় যে, আমাকে শেষ করতে দাও। স্টুডেন্টরা আলাদা আলাদা ইনকাম লেভেল থেকে আসে, কেউ খুব রিচ ফ্যামিলি থেকে আসে, কেউ আবার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, কিন্তু কিছু লোক এমনও আছে যারা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে, কিন্তু তাদের জন্য এত বড় বড় ফিস দেওয়া একদমই অসম্ভব। তাদের আরে, তাদের এটা তো পক্ষে খুবই সম্ভব backdated। নয়। লেট মি কমপ্লিট। সো এই ডিফারেন্সটা শুধুমাত্র ইনকামের উপর ডিপেন্ড করে না, এর প্রভাব ওদের এক্সপোজার এবং ওদের পার্সোনালিটিতেও দেখা দেয়। আমিও কিছু বলতে এটা চাই, সবার জন্য এত ইজি নয়। এমন অনেকে আছে যাদের জন্য এই সিস্টেম একদম ইজি নয়, আবার অনেকের কাছে এই সিস্টেমটা খুবই ইজি, অনেকেই এই সিস্টেম থেকে ড্রপ আউট হয়ে যায়। তাহলে এটা প্রশ্নটা হলো না, আমি- এই যে স্টুডেন্টদের মধ্যে ড্রপ আউট রেশিওটা কত? না, আমি হ্যাঁ, যেটা বলতে থাকবে। চাইছি যে তার মানে তো Drop out এই ratio নয় যে তো এই থাকবেই, সিস্টেমটার কিন্তু কোনো দাম এটা নেই। সলিউশন আছে আর সেটাও খুব সোজা। আমাদের দেশে এতগুলো বোর্ড রয়েছে, উই গট স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ড, ইন্টারন্যাশনাল কারিকুলামও রয়েছে, যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারে। আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান পয়েন্ট। আমাদের জন্য এডুকেশন ইম্পর্টেন্ট এবং সেটা ভালো হওয়া উচিত, এবং সেটা আমাদের লাইফে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্যই এটা দরকার যে এডুকেশন সিস্টেম আজকে রিকোয়ারমেন্টের মতোই হোক, আর এটাও জরুরি যে সিস্টেমটা নিয়ে বারবার রিসার্চ করা হোক। টাইম আপ, টাইম আপ। থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, এরপর আপনাদের এক এক করে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই এই সিস্টেম থেকে ড্রপ আউট হয়ে যায়। তাহলে এটা প্রশ্নটা হলো না, এই যে বাট ইফ ইউ সি টুডেজ ইন্ডিয়া, একই রকম এডুকেশন সিস্টেম বড় বা ছোট শহরে বা মফস্বলে বা গ্রামে কি করে একই রকম পড়াশোনা হতে পারে? স্টুডেন্টদের মধ্যে ড্রপ আউট রেশিওটা কত? না, আমি যেটা বলতে থাকবে। চাইছি যে তার মানে Drop তো out এই ratio নয় যে তো এই থাকবেই, সিস্টেমটার কোনো কিন্তু দাম এটা নেই। সলিউশন আছে আর সেটাও খুব সোজা। আমাদের দেশে এতগুলো বোর্ড রয়েছে, উই গট স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ড। মিস্টার অমিত গাডগিল, কিছু বলো তোমার ব্যাপারে। মাই নেম ইজ অমিত গাডগিল, আর আমি নাগপুর ইউনিভার্সিটি থেকে বিকম করেছি। হ্যাঁ অমিত, তোমার হবিজ কি? আমি ক্রিকেট খেলি আর ব্যাডমিন্টনও খেলি আর ম্যাগাজিনও পড়ি। নাইস। কী ধরনের ম্যাগাজিন পড়তে পছন্দ করো তুমি? ইন্ডিয়া টুডে। অমিত, আমার জন্য একটা সেন্টেন্স কমপ্লিট করবে প্লিজ? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডেবিট অল, ড্যাশ ড্যাশ, ক্রেডিট অল, ড্যাশ ড্যাশ। আগে আমি বুঝতে পারলাম না স্যার। আচ্ছা অমিত, তোমার স্পেশালাইজেশন অ্যাকাউন্টেন্সি তো? ইয়েস স্যার। তো তোমার তো এটা জানা উচিত। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডেবিট অল, ড্যাশ ড্যাশ, ক্রেডিট অল, ড্যাশ ড্যাশ। মিস্টার অমিত, ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইনস। আজকাল করাপশন একটা খুব বড় ইস্যু। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত? করাপশন তো হওয়া উচিত নয়, কিন্তু কি আর করা যাবে, টাকা তো আজকাল সবাই নেয়। ইন্ডিয়ার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? আব্দুল কালাম, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর। বড় অদ্ভুত ব্যাপার। অ্যাকচুয়ালি মিস্টার শর্মা, আমি গত বছরও এই বিষয়টা নোটিশ করেছিলাম এবং তার আগের বছরেও। এন্ট্রান্স এক্সামে উমেশ রয় স্কোর হলো 261, গিরেশ 259, প্রেরণা 251 আর অর্চনা 262। আর রাজীবের স্কোর হচ্ছে 264। কিন্তু এদের মধ্যে সব থেকে বেশি মার্কস অমিত গার্গিলের 271 এন্ট্রেন্সে। কিন্তু কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউতে এদের সবার পারফরমেন্স বিলো অ্যাভারেজ। আর আমি তো বলবো ওদের পারফরমেন্স খুব খারাপ ছিল। স্যার, আমার মনে হচ্ছে যে এর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। আমারও সেই ব্যাপারে স্ট্রং ফিলিং হচ্ছে, কারণ যে ক্যান্ডিডেট এন্ট্রান্স এক্সামে এত ভালো পারফর্ম করছে
সে পার্সোনাল ইন্টারভিউতে সে এত খারাপ? কিছু তো প্রবলেম আছে। স্যার, স্পেশালি এই অমিত গার্গিলের কেসটা আমাকে এটা ভাবতে বাধ্য করেছে যে পার্সোনাল ইন্টারভিউ আর এক্সামের মধ্যে এতটা পার্থক্য হতে পারে। বাবা, আমার মনে হয় না যে আমি সিলেক্ট হব। কেন হবে না? দেখিস, এবার তুই নিশ্চয়ই সিলেক্ট হবি। আমার তো মনে হয় তুই ফার্স্ট লিস্টেই সিলেক্ট হবি। না বাবা, আমার কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ একদম ঠিক হয়নি। তুই এখন থেকে এত টেনশন করছিস কেন? রেজাল্ট বেরোতে দে। খেয়ে নে। অমিত গার্গিল এটা বুঝে গিয়েছিল যে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউতে তার পারফরমেন্স অ্যাভারেজের থেকে নিচে ছিল, কিন্তু তবুও সে এমবিএ ডিগ্রি যে কোনো উপায়ে হাসিল করতে চেয়েছিল। এই অমিত গার্গিলের কাহিনীটা আসলে কি? অমিত, তুই তো ভালো করেই জানিস যে আমি শুধু একজন গ্র্যাজুয়েট, জাস্ট গ্র্যাজুয়েট। কিন্তু আমার ইচ্ছে ছিল আমি নিজে একটা কোম্পানি শুরু করি। বাবা, তোমার ব্যাপারটাই আলাদা। কোনো সাপোর্ট ছাড়াই তুমি এত বড় একটা বিজনেস দাঁড় করিয়েছো। আই মিন, ইউ আর আ জিনিয়াস। কিন্তু বাবা, এখন সময়টা বদলে গেছে। আমার বুদ্ধিতে এই বিজনেস কতটা এগোবে, তাই আমি চাই যে তুই এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যা। আমাদের কোম্পানিতে কর্পোরেট কালচার নিয়ে আয়, আমাদের কোম্পানির বিজনেসকে মডার্ন আর ইন্টারন্যাশনাল বানিয়ে দেখা। আমি চেষ্টা করব বাবা। শুধু চেষ্টা নয় অমিত, নিশ্চয়ই করব। দ্যাটস আ স্পিরিট। বাবা, এর জন্য তোকে কোনো প্রফেশনাল ম্যানেজমেন্ট কোর্স করতে হবে, আর তারপর অন্য কোনো কোম্পানি থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নে, আর তারপর তোর নতুন ভিশন নিয়ে আমাদের কোম্পানির বিজনেসকে এগিয়ে নিয়ে যা। অমিত, বাবা, ক্যাটের এক্সাম অত সোজা হয় না। এতে এত মন খারাপ করার কিছু নেই, আরও অন্য রাস্তা আছে। বাবা, আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করলাম। আরে না রে বাবা, একদম না। তুই তোর দিক থেকে চেষ্টা করেছিস তো। তাহলে দেখ, এটা ছাড়াও অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যাদের ম্যানেজমেন্ট কোর্সের যথেষ্ট নাম আছে। বাবা, তুই ওখানে চেষ্টা কর। আমার এটা বিশ্বাস যে তুই অবশ্যই ওখানে সিলেক্ট হবি। আর তাছাড়া হার মেনে বসে থাকলে তো চলবে না। হ্যাঁ বাবা, আমি এমনই ভেবেছিলাম যে আমি যদি ক্যাটে সিলেক্ট না হই তো আমি এনএমআইএমএসে অ্যাপ্লাই করব। ওটাও খুব রেপুটেড। শোন বাবা, তুই এখন থেকেই ওর চেষ্টা শুরু করে দে। দেখ বাবা, আমার পুরো বিশ্বাস আছে তোর 100% সিলেকশন হবে। খেয়ে নে। 2012 সাল থেকে 2013 পর্যন্ত অমিত গার্গিল এনএমআইএমএস এর এন্ট্রান্স এক্সাম এমমেট অর্থাৎ এনএমআইএমএস ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টের প্রস্তুতি নেয়। সেই পরীক্ষায় সে ভালো নাম্বার পেয়ে পাশও করেছিল। তখন তাকে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, আর সেখানে তার খারাপ পারফরমেন্স দেখে তার এন্ট্রান্স এক্সামে পাশ হওয়ার উপর প্রশ্ন উঠতে থাকে, আর সেই প্রশ্নগুলোই নিল একটা সিরিয়াস ইনভেস্টিগেশনের রূপ। নরেশবাবু আর সুচিত্রা দেবী, আমি বুঝতে পারছি কেন আপনারা এত চিন্তিত, কিন্তু প্রথমে আমাকে আপনাদের এন্ট্রান্স প্রসিডিওরটা খুব ভালো করে বুঝতে হবে, যাতে আমরা বুঝতে পারি গন্ডগোলটা কোথায় এবং কেন। আমি বরং আপনাকে প্রসিজিওরটা বুঝিয়ে দিই। আমরা কাল দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে আমাদের সাইবার ইউনিটের সাহায্য নিতে হবে। আমাদের এই কেসটা সম্পর্কে সম্পূর্ণভাবে জানা দরকার, কারণ এই কেসটা সম্পর্কে আমরা কিছুই জানি না। আমাদের এমবিএ কোর্সের এন্ট্রান্স টেস্টকে এমম্যাট বলে, মানে MMIMS ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট।
এই এক্সামের দায়িত্ব একটা ফরেন কোম্পানি প্যাটিসন ইনকর্পোরেটকে আউটসোর্স করা হয়েছে। তার মানে সব ক্যান্ডিডেটদের কাছ থেকে ওরাই ফর্ম কালেক্ট করে আর এন্ট্রান্স এক্সাম ওরাই কন্ডাক্ট করে। হ্যাঁ, এন্ট্রান্স এক্সাম ইন্ডিয়ার 5টা জোনে হয়: নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল। এই 5টা জোনে টোটাল 18টা সেন্টার আছে। অ্যাপ্লিকেশনগুলো কিভাবে নেওয়া হয়? অনলাইন, ক্যান্ডিডেটদের অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হয়। ক্যান্ডিডেটদের এর মধ্যে নাম, ঠিকানা, বয়স, সেন্টার প্রেফারেন্স আর আইডি ডিটেলস দিতে হয়। আর এন্ট্রান্স ফিজের জন্য ক্রেডিট কার্ড, ডিডি বা ব্যাংকে গিয়েও ক্যাশ জমা দিতে পারে। আর ফিস জমা দেওয়ার পর ওরা একটা রিসিট পায়। ফর্মে ক্যান্ডিডেটদের ফটোর জন্য কোনো জায়গা নেই? না, এই স্টেজেতে কোনো ফটোগ্রাফের প্রয়োজন পড়ে না। তারপরে এরপর প্রত্যেক ক্যান্ডিডেটকে এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য ডেট, টাইম আর সেন্টার দেওয়া হয়। আর এন্ট্রান্স এক্সাম দেওয়ার সময় ক্যান্ডিডেটদের এমম্যাট আইডিটা নিজেদের কাছে রাখতে হয়, যেটাকে অনলাইনে মেল করে দেওয়া হয়। সেখানে ওয়েবক্যামে ওদের ছবি তোলা হয়, তারপর ওই আইডির সঙ্গে পেস্ট করা হয়, যেটাকে প্যাটিসন ইনকর্পোরেট রেফারেন্স হিসেবে রাখে। তারপরে এই ফটো ক্যান্ডিডেটের আইডি এবং সিগনেচারের সঙ্গে ম্যাচ করানো হয়। এনম্যাট আইডি রিসিট আর ফটো আইডি দেখানোর পরেই ক্যান্ডিডেটকে এক্সাম দেওয়ার জন্য বসতে দেওয়া হয়। এন্ট্রান্স এক্সামের পর ক্যান্ডিডেটরা সিলেক্ট হয় কি করে? আর কারা ক্যান্ডিডেট সিলেক্ট করে, আপনারা নাকি ওই কোঅপারেটিভ? এটা একটা জয়েন্ট প্রসেস, যেটা আমরা এবং ওরা একসঙ্গেই করে থাকি। এন্ট্রান্স এক্সামের 3টে সেকশন থাকে: কোয়ালিটেটিভ স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস আর লজিক্যাল রিজনিং। প্যাটিসন ইনকর্পোরেটিভ এই আনসার শিটগুলোকে চেক করে এবং তাতে মার্কস দেয়। তারপর সমস্ত ক্যান্ডিডেটদের স্কোর লিস্ট আমাদের পাঠায়, আর তার থেকে আমরা টপ ক্যান্ডিডেটদের সিলেক্ট করি। এন্ট্রান্স এক্সাম দেওয়ার সমস্ত ক্যান্ডিডেটদের লিস্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয় তাদের মার্কসের সাথে। মানে আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট আমাদের ওয়েবসাইটে গিয়ে খোঁজ করতে পারে সে সিলেক্ট হয়েছে কিনা। আর তারপর সেই সিলেক্টেড ক্যান্ডিডেটসদের ইনস্টিটিউটে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হয়। হ্যাঁ, কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউয়ের সময় ক্যান্ডিডেটকে কি যে এন্ট্রান্সের সময় ফর্মটা ফিল আপ করতে হয়েছিল, যাতে তার ওয়েব ক্যামে তোলা ছবিটা রয়েছে, সেই ফর্মটা কি সঙ্গে নিয়ে আসতে হয়? আগে না, ওই ফর্ম প্যাটেনশন ইনকর্পোরেটসের কাছে থাকে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউতে আসার আগে ইন্টারনেট থেকে ফর্ম ডাউনলোড করতে হয়, সেটাকে ফিল আপ করতে হয় আর তাতে নিজের ফটোগ্রাফ লাগাতে হয়। সেই ফর্মটাকে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউয়ের ফিজের সাথে আমাদের কুরিয়ার করতে হয়। অ্যাডমিশনের জন্য কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ ততটাই জরুরি যতটা ওই এন্ট্রান্স এক্সাম। আর এই কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউয়ের সময়ই আমাদের এই ক্যান্ডিডেটদের এন্ট্রান্স এক্সাম আর এখানের পারফরমেন্সের মধ্যে একটা বড় তফাৎ নজরে আসে, আর আমাদের সন্দেহ হয় যে কোনো না কোনো ফ্রড হতেই পারে। যতদূর আমি বুঝতে পেরেছি, আপনাদের ক্যান্ডিডেটদের একটা ফর্ম ফিল আপ করতে হয় এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার আগে, আর একটা আলাদা ফর্ম পাঠাতে হয় NMIMS এ কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর আগে, যেটা আপনাদের অ্যাডমিশনের ফাইনাল স্টেজ। আগে হ্যাঁ, এন্ট্রান্স দেওয়ার ফর্ম প্যাটিসন ইনকর্পোরেটিভকে দিতে হয়, আর আপনাদের ইনস্টিটিউটের কাছে শেষ ধাপের ফর্ম আগে। হ্যাঁ, আর কখনো এই দুটো ফর্মকে ট্যালি করা হয় কি? প্যাটেনশন ইনকর্পোরেটস আমাদের কাছে শুধুমাত্র সমস্ত ক্যান্ডিডেটদের স্কোর লিস্ট পাঠায়। শুধু লিস্ট পাঠায় নাকি এন্ট্রান্সের ফর্মগুলো পাঠায়? আগে না, শুধু লিস্টই পাঠায়। এন্ট্রান্স এক্সামসের ফর্মস ওদের কাছেই থাকে, কারণ এন্ট্রান্স এক্সামসের জন্য হাজার হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, তাদের ফর্মস আমরা কখনোই দেখি না। এখানেই গন্ডগোল রয়েছে। যদি এন্ট্রান্স এক্সামের জন্য আমি যাই আর কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য সুশীল যায়, তাহলে আপনারা জানতে পারবেন কি? না, কখনোই জানতে পারবো না। আপনার সন্দেহ মিথ্যে নয়, এখানে বড় ষড়যন্ত্র করা সম্ভব। এর পিছনে নিশ্চয়ই কোনো বড় র্যাকেট আছে। তো আপনারা এই 6 জন ক্যান্ডিডেটসের রেজাল্টে সন্দেহ করছেন? অমিত গাডগিল, উমেশ রায়, প্রেরণা অলগ, অর্চনা দিভেকর, গিরিশ খেরা, রাজীব শাহ। আর এই 6 জনই আমাদের ওই র্যাকেট পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু এর আগে এটাই কনফার্ম করতে হবে যে এরা নিজেরা এক্সাম দিতে বসেনি। আমাদের প্যাটিনসন কোঅপারেটিভের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আমরা এই ব্যাপারে ওদের সঙ্গে আগেই কথা বলে রেখেছি। এটা হলো গ্লোবাল লেভেল টেস্টিং এজেন্সি। আমাদের সাথে অনেক বড় বড় এডুকেশন ইনস্টিটিউট যুক্ত রয়েছে। এই ধরনের ভুল আমরা তো ভাবতেই পারি না। দেখুন, আমরা এটা বুঝতে পেরেছি, কিন্তু এই ভুলটা তো এখন ধরা পড়েছে। স্যার,
থ্যাংক ইউ। এটা ওই 6 জন স্টুডেন্টের এন্ট্রান্স এক্সামের ফর্ম। হ্যাভ আ লুক। অমিত গাডগিল, অর্চনা দিভেকর, রাজীব শাহ, এই 3 জনের জন্যই একজনই এক্সাম দিয়েছে। আর ঠিক একইভাবে আরেকজন উমেশ রায়, প্রেরণা আলগ আর গিরিশ খেরা, এই 3 জনের হয়ে এক্সাম দিয়েছে। দুজন জাল ক্যান্ডিডেট 6 জন আসল ক্যান্ডিডেটের হয়ে পরীক্ষা দিয়েছে। স্যার, ওই দুটো লোক 6 জন ক্যান্ডিডেটের পরীক্ষা একসাথেই দিয়েছে, সঙ্গে মেয়েদেরও। এক্সামিনেশন সেন্টার বুঝতেই পারেনি। স্যার, অমিত গাডগিল নাগপুর সেন্টার থেকে পরীক্ষা দিয়েছিল, অর্চনা দিভেকর মুম্বাই থেকে আর রাজীব শাহ আহমেদাবাদ থেকে। এই সব জায়গায় আলাদা আলাদা দিনে এক্সাম হয়। এই জন্য একটাই লোক 3 জনের জন্য 3টে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা দিনে এক্সাম দিতে পৌঁছে যায়। উমেশ রায় দিল্লি থেকে এক্সাম দিয়েছে, প্রেরণা লাগ লখনৌ আর গিরিশ খেরা ভোপাল। এখানেও আলাদা সেন্টার আর আলাদা ডেটে এন্ট্রান্স এক্সাম হয়, কিন্তু এক্সাম একজনই দিয়েছে। ক্যান্ডিডেট আসল, কিন্তু এন্ট্রান্স পরীক্ষার্থী নকল, ডামি ক্যান্ডিডেট। একদম স্যার, কারণ এক্সাম সেন্টারে ফটো আইডি দেখাতে হয়, যেটা কিনা নকল। স্যার, আমি সব ক্যান্ডিডেটসদের অনলাইন পেমেন্টের ব্যাপারেও চেক করেছি। এই সব পেমেন্টস একটা লোকেরই ক্রেডিট কার্ড থেকে করা হয়েছে, শৈলেন্দ্র নাগার। কিন্তু শৈলেন্দ্র নাগর লোকটাকে? স্যার, এই সমস্ত ট্রানজ্যাকশন দিল্লির একটাই আইপি অ্যাড্রেস থেকে হয়েছে। আমরা ব্যাংক থেকে এই লোকটার সমস্ত ডিটেল আনিয়েছি। মানে এই র্যাকেটের শিকড় অনেক দূর ছড়িয়ে আছে। যদি এই শিকড়গুলো উপড়াতে হয়, কেউ যেন জানতে না পারে। শেষ পর্যন্ত যাওয়ার আগে কেউ যেন না জানে। স্যার, এই ইনভেস্টিগেশনের শুরুটা আমরা অমিত গাডগিলকে দিয়ে করতে চাই। এই এক্সামে ও 271 মার্কস পেয়েছিল। অমিত গাডগিল? হ্যাঁ, আমি। ক্রাইম ব্রাঞ্চ, মুম্বাই। কিন্তু কি করেছে আমার ছেলে? দেখুন মিস্টার গাডগিল, আমরা অমিতকে অ্যারেস্ট করতে আসেনি। ওকে কিছু জরুরি প্রশ্ন করতে চাই একটা বড় র্যাকেটের ব্যাপারে। তাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনি চাইলে আমরা অ্যারেস্ট ওয়ারেন্টও নিয়ে আসতে পারি। অমিত গাডগিল, আমাদের কাছে পোক্ত প্রমাণ রয়েছে যে ওই এক্সাম তুমি নিজে দিতে চাওনি, কিন্তু তোমার ফর্মটা পরিষ্কার বলছে তুমি এই এক্সামটা নাগপুর সেন্টার থেকেই দিয়েছিলে। না স্যার, আমি বলতে চাইছি যে আমি এন্ট্রান্স এক্সাম দিইনি। কিন্তু স্যার, আমাকে বলা হয়েছিল যে আমার এক্সাম দেওয়ার প্রয়োজনই নেই। তো কে গেছিল তোমার জায়গায় এক্সাম দিতে? আমি জানি না স্যার যে এরকমও কিছু হয়েছিল। কি করে হতে পারে? যে এক্সামে তুমি পাশ করেছো সেটা তো তুমি দাওইনি। তুমি এটাও জানো না যে সেটা কে দিয়েছিল? স্যার, আমি সত্যি বলছি। স্যার, আমার কথা বিশ্বাস করুন প্লিজ। আমাকে শুধু এইটুকুই বলা হয়েছিল যে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য যেতে হবে, আর আমার এন্ট্রান্স এক্সাম দেওয়ার দরকারই নেই। এসব কে বলেছে তোমাকে? 1 বছর আগে আমি নাগপুরে এক্সেল ম্যানেজমেন্ট ক্লাস জয়েন করেছিলাম NMIMS এর ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্টের জন্য। বসন্ত কানিতকার, ও হলো কোচিং ক্লাসের কোঅর্ডিনেটর। আজ্ঞে হ্যাঁ স্যার, ওই আমাকে পূর্ণেন্দু গুপ্তার সাথে আলাপ করিয়েছিল। পূর্ণেন্দু, হিজ অমিত গাডগিল। অমিত, পূর্ণেন্দু স্যার। হাই অমিত। হাই স্যার। এ সেই ব্রাইট স্টুডেন্ট যার সাথে দেখা করতে চাইছিলেন। নাইস টু মিট ইউ অমিত। আমিও তোমার মতো ব্রাইট স্টুডেন্ট খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, ওই পূর্ণেন্দু গুপ্তাটাকে? স্যার, উনি আমাকে বলেছিলেন যে
উনি বড় বড় ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট কনসালটেন্ট। আমি ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ইন্ডিয়ার টপ এডুকেশন ইনস্টিটিউটে। রিয়েলি স্যার? একদম তাই। আমার কাজই হলো তোমাদের মতো ব্রাইট স্টুডেন্টদের খুঁজে তাদের এনকারেজ করা। তোমার কথা আমি বসন্তর কাছে শোনার পরে ভাবলাম একবার দেখা করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। বাই দ্য ওয়ে, তুমি কোন ইনস্টিটিউট টার্গেট করছো? NMIMS। দ্যাটস ওয়ান্ডারফুল। ওটা খুব নামি ইনস্টিটিউট, আর আমিও NMIMS এর সঙ্গে যুক্ত। স্যার, আমি আমার MBA ওখান থেকেই করতে চাই। দ্যাটস ভেরি গুড। আর এত বড় ইনস্টিটিউটে অ্যাডমিশন পাওয়াটা অসম্ভব তো নয়। হ্যাঁ, একটু প্রবলেম হতে পারে। কি প্রবলেম স্যার? আসলে ব্যাপারটা হলো অমিত, হাজার হাজার স্টুডেন্ট আছে যারা ওই NMIMS এর অ্যাডমিশনের এন্ট্রান্সের লাইনে দাঁড়ায়। সেটা তো ঠিক স্যার। আর কখনো কখনো এমনটাও হয় যে তোমার মতো ব্রাইট স্টুডেন্টরাও এই লম্বা লাইনে দাঁড়াতে গিয়ে পেছনে পড়ে যায়। কিন্তু তুমি কিছু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি চাও। সেটা কিভাবে স্যার? দেখো অমিত, প্রত্যেকটা ইনস্টিটিউটে একটা ম্যানেজমেন্ট কোটা থাকে, আর আমি তারই ইনচার্জ। আই ক্যান অ্যাসিওর ইউ যে তোমার কাছে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর জন্য কল নিশ্চয়ই আসবে। আর তারপরে এগিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয়, কারণ তোমার এন্ট্রান্স এক্সাম দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো এটা তোমাকে মিস্টার পূর্ণেন্দু গুপ্তাই বলেছিল যে এন্ট্রান্স দেওয়ার কোনো দরকার নেই? হ্যাঁ, ইয়েস স্যার। আমি ভেবেছিলাম সত্যি হবে, কারণ উনি ম্যানেজমেন্ট টিমেরই লোক। তারপর উনি আমাকে বলেন যে ম্যানেজমেন্ট কোটার জন্য টাকা লাগবে। আর যেহেতু এটা ম্যানেজমেন্ট কোটার সিট, এর জন্য তোমাকে 20 লাখ টাকা দিতে হবে। 20 লাখ? হ্যাঁ, কিন্তু তোমার সিট গ্যারান্টেড। দেখো অমিত, আমি চাই না যে তোমার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট MBA করার চান্সটা হারিয়ে ফেলুক, অ্যান্ড আই এম শিওর তুমিও এটা চাও না। বাবা, পূর্ণেন্দু স্যার বলেছেন যে 10 লাখ টাকা এখনই দিতে হবে, আর বাকি 10 লাখ টাকা কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর কল লেটার আসার পর। বাবা, এটা খুব ভালো সুযোগ, তুই দেরি না করে এক্ষুনি হ্যাঁ বলে দে। আমি প্রথমে 10 লাখ টাকা দিয়েছিলাম, আর বাকি 10 লাখ টাকা ওনাকে কেস ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউর কল লেটার আসার পর। তোমার অনলাইন ফর্ম কে ফিল আপ করেছিল? হয়তো পূর্ণেন্দু স্যারই ফিল আপ করেছিলেন, কারণ ওনাকে যখন আমি 10 লাখ টাকা দিয়েছিলাম তখন উনি আমার সমস্ত ডিটেলস নিয়ে নিয়েছিলেন। স্যার, এটা হলো 6টা পাসপোর্ট ফটোগ্রাফ যেটা আপনি চেয়েছিলেন। অলরাইট। এগুলো হলো ডিগ্রি আর মার্কশিটের কপিস। এটা অ্যাড্রেস, বার্থ সার্টিফিকেট আর বাকি ডিটেলস। ওকে। এটা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স। দ্যাটস গুড অমিত। এবার শুধু মন দিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আর এই কোচিং ক্লাসে যা শেখানো হবে সেগুলো তোমার কোর্সেও কাজে লাগবে। অ্যান্ড জাস্ট ওয়েট ফর ইউর কল। থ্যাংক ইউ সো মাচ স্যার। মাই প্লেজার। অমিত, এই হলো সে যে তোমার জায়গায় এন্ট্রান্স এক্সাম দিয়েছিল। তুমি চেনো একে? না স্যার, আমি তো একে চিনি না। আমি তো শুধু পূর্ণেন্দু স্যারকে চিনি, আর উনি তো আমাকে বলেছিলেন যে আমার এন্ট্রান্স এক্সামে অ্যাপিয়ার হওয়ার প্রয়োজনই নেই। শৈলেন্দ্র নাগারটা কে? জানি না স্যার। শৈলেন্দ্র নাগার তোমার এন্ট্রান্স ফিজ অনলাইন জমা করেছিল নিজের ক্রেডিট কার্ড দিয়ে। স্যার, এ ব্যাপারে আমি কিছুই জানি না স্যার। স্যার, আমি সত্যি বলছি স্যার, আপনি আমাকে বিশ্বাস করুন প্লিজ স্যার। আচ্ছা বলো, পূর্ণেন্দু গুপ্তাকে কোথায় পাবো? বসন্ত স্যার বলেছিলেন যে উনি দিল্লিতে ম্যানেজমেন্ট কনসালটেন্ট। তোমার তো ফোনে ওনার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ স্যার। নাম্বারটা দাও। স্যার, আমার মনে হয় যে আমাদের এক্সেল ক্লাসেসের বসন্ত কানিতকারের সঙ্গে কথা বলতে হবে। বসন্তই অমিতকে পূর্ণেন্দুর সঙ্গে আলাপ করায়। এরা খুব চালাক লোক স্যার, নিজেদের সমস্ত কাজ খুব দক্ষতার সঙ্গে করেছে। এরা তো একটা কর্পোরেট অর্গানাইজেশনের মতো ডিল করে। হতে পারে এদের আলাদা ডিভিশন আছে, যেখান থেকে ওরা আলাদা আলাদা জায়গা থেকে এই স্টুডেন্টগুলোকে বাছে। যেমন নাগপুর থেকে অমিত গাডগিল, মুম্বাই থেকে অর্চনা দিভেকর, দিল্লি থেকে উমেশ রায়, ভোপাল থেকে গিরিশ খেরা, আহমেদাবাদ থেকে রাজীব শাহ, লখনৌ থেকে প্রেরণা আলগ। আর না জানি এদের মতো কত রয়েছে। হোয়াইট কলার চিটিংবাজদের একটা গ্যাং। একটা স্টুডেন্টের কাছ থেকে 20 লাখ টাকা। জানি না এই চিটিংবাজি কতদিন ধরে চলছে স্যার। প্রতারকদের একটি দল যারা MBA করার স্বপ্ন দেখে তাদের প্রতিশ্রুতি দেয়
একটি প্রতিষ্ঠিত কলেজে অ্যাডমিশন পাইয়ে দেওয়ার। এরা তাদের সঙ্গে একটি সুন্দর ভবিষ্যতের সওদা করে, কিন্তু সবকিছু এত নিখুঁতভাবে যে কোনো ক্যান্ডিডেটের সন্দেহ পর্যন্ত হয় না যে তারা কোনো প্রতারণা বা জালিয়াতির শিকার হচ্ছে। যদিও টাকা দিয়ে কেনা কোনো সিট একটা ইঙ্গিত যে জালিয়াতি হতে পারে, কিন্তু আজকাল অনায়াসে পাওয়া ম্যানেজমেন্ট কোটা ডোনেশন সিটের কারণে হয়তো কারো সন্দেহ হয় না যে তারা অজান্তেই একটা অপরাধ, একটা জালিয়াতিতে সামিল হচ্ছে, সেই জালে ফেঁসে গেছে। এটাও একটা জালই ছিল, যার কেবল একটি গিটই ক্রাইম ব্রাঞ্চের সামনে খুলেছিল, কিন্তু এখনো অনেক গিট আছে যেগুলো একের পর এক এখনো খোলা বাকি। কারা ছিল সেই নকল ক্যান্ডিডেট যারা এন্ট্রান্স এক্সামে বসতো? কারা এই সমস্ত ক্যান্ডিডেটদের অনলাইন ফি পেমেন্ট করত? আর তারা কারা ছিল যারা আলাদা আলাদা শহর থেকে এমন শিকার নিজেদের জালে ফাঁসাচ্ছিল? ক্রাইম পেট্রোলের আগামী এপিসোডে আমরা নিয়ে আসবো এই জালিয়াতির গল্পের পরবর্তী অংশ।